ফের কি মামলার জটে এসএসসির নয়া নিয়োগ পরীক্ষা? এই প্রশ্ন উঠছে কারণ এসএসসি তালিকায় অযোগ্য ১,৮০৬। ফের আদালতে যাওয়ার ভাবনা তালিকাভুক্তদের। কোন যুক্তিতে অযোগ্যদের তালিকা? এই প্রশ্ন উঠছে তালিকায় থাকা অযোগ্যদের। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, যে প্রশ্নটা উঠছে যে এতদিন পর কিভাবে অযোগ্যদের তালিকা, এবং এই আরো একটা প্রশ্ন, যদি আবার নতুন করে মামলা হয় তাহলে নতুন যে নিয়োগ প্রক্রিয়া ফের সেই একই জায়গাতে গিয়ে ঠেকছে। অর্ণব, একেবারে তুমি আমি যেটা বলতে চাইছি সেটা যে জটিলতা, ফের একটা আইনি জটিলতা তৈরি হতে পারে। আদতে বিষয়টা হচ্ছে এই এসএসসির চাকরির ভাগ্যটা সেই শীর্ষ আদালতের ঝুলছে। মানে কার্যত পরীক্ষাটা হবে কিনা সেটাও শীর্ষ আদালত, চাকরি থাকবে কিনা, অযোগ্যের তালিকা সেটাই বহাল থাকবে কিনা, যেটা বেরিয়েছে তার সঙ্গে যোগ হবে কিনা, পুরোটাই আদালতমুখী হয়ে যাচ্ছে। অন্তত এসএসসির এই নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর নিয়োগ প্রক্রিয়াটা তা বলার অপেক্ষা রাখে না। কারণ ইতিমধ্যেই গতকাল দুদফায় মাঝরাত পর্যন্ত যে ১৮০৬ জনের তালিকা প্রকাশ করেছে দাগি হিসেবে, চিহ্নিত অযোগ্য হিসেবে, সেই তালিকায় যাদের নাম রয়েছে, অযোগ্য হিসেবে যারা নাম দেখতে পাচ্ছেন, তারা প্রশ্ন তুলছেন, তারা বলছেন তারা আদালতে যাবেন। কারণ তাদের যুক্তিটা হচ্ছে কয়েক সপ্তাহ আগেও তাদেরকে অযোগ্য বলল না এসএসসি, তাদের ফর্ম ফিল আপ করতে দিল, তাদের অ্যাডমিট কার্ড দিল, যে অ্যাডমিট কার্ড নিয়ে তাদের ৭ সেপ্টেম্বর আর ১৪ই সেপ্টেম্বর পরীক্ষায় বসার কথা। এই অবস্থায় যদি কয়েক সপ্তাহ আগে এসএসসি তাদের চিহ্নিত দাগি মনে না করে, তাহলে কি এমন পট পরিবর্তন এসএসসির অভ্যন্তরে হলো? নতুন কোনো তথ্য কি তারা খুঁজে পেলেন? তারা কি অরিজিনাল ওএমআর শিট খুঁজে পেলেন? তারা কি পিডিএফ কপি খুঁজে পেলেন? কার্বন কপি খুঁজে পেলেন? তাহলে কিসের ভিত্তিতে ২ সপ্তাহ আগে যাদের পরীক্ষায় বসতে বলা হলো, যাদের অ্যাডমিট কার্ড দেওয়া হলো, তাদের কেন আজ চিহ্নিত দাগি হিসেবে এই তালিকায় নাম বেরিয়েছে? কাজেই তারা আদালতে ছুটবেন, তারা হাইকোর্টে যাবেন, এমনটা তারা জানাচ্ছেন। যদিও বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে এই মামলাগুলি হওয়ার কথা, বিচারপতি সৌগত ভট্টাচার্যের এর আগে একাধিক মামলার প্রেক্ষিতে তার স্পষ্ট পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্ট, দেশের শীর্ষ আদালত, অ্যাপেক্স কোর্ট দেশের যে নির্দেশ দিয়েছে, যে পর্যবেক্ষণ রেখেছে, অ্যাজ এ লোয়ার কি, অর্থাৎ যেহেতু হাইকোর্টের অনেক উঁচুতে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ বা পর্যবেক্ষণের ব্যাখ্যা কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ করবে না। এই জায়গা থেকে হাইকোর্টে যদি মামলা হয়, সেই মামলা যে হাইকোর্টে নিষ্পত্তি হবে তা মনে করছেন না আইনজীবীদের একটা বড় অংশ। কাজেই এই মামলা ফের ঘুরিয়ে ফিরিয়ে সেই সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছাবে। কাজেই সব মিলিয়ে ফের একটা এজলাসের লড়াই দেখা যেতে পারে, এবং এসএসসি সংক্রান্ত অযোগ্যরা পরীক্ষায় বসবে কিনা, তাদের নাম বাতিল সংক্রান্ত চিহ্নিত দাগি প্রশ্নে, এবং এই ৭ বা ১৪ তারিখের পরীক্ষা সেটাকে আর একটু পিছবে নাকি নির্ধারিত দিনই হবে, পুরো বিষয়টা নিয়ে টাকা ফেরত দেবে কারা, এই প্রশ্ন ২ তারিখ একটা মামলা রয়েছে সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে। অর্থাৎ যারা চিহ্নিত দাগি তারা বেতনের টাকা তাদের ফেরত দিতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। কাজেই তারা কবে বেতনের টাকা ফেরত দেবে, নাকি বেতনের টাকা ফেরত যাতে দিতে না হয়, সামাজিক যে একটা দাগ তাদের ওপর পড়ছে, সেই দাগ থেকে নিজেদের নিষ্কলঙ্ক দেখানোর জন্য একটা আদালতে গিয়ে একটা ফেস সেভের চেষ্টা কিনা, পুরো বিষয়টার একটা নিষ্পত্তি হতে পারে কাল সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। এই 5টা ওয়ার্কিং ডেজ নজর রাখতে হবে সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে, এবং একই সঙ্গে কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দিকে। বেশ অর্ণব, আমাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করেছিল কোর্টের অর্ডারেই, এবং আমাদের অ্যাডমিটও ইস্যু হয়েছিল। আজকে কোন মন্ত্র বলে বা হঠাৎ আমাদেরকে টেন্টেড করে আমাদের মানে অ্যাডমিটটাকে ক্যান্সেল করালো, এবং আজকে আবার তালিকায় উঠালো। আমরা আবার কোর্টের কাছে যাব বা কমিশনের সাথেও সাক্ষাতে কথা বলবো, আমরা কারণ দর্শাবো যে কী কারণে আমাদের তালিকায় নাম আসলো। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারাদের মধ্যে কারা অযোগ্য সেই তালিকা শনিবার প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকায় ১,৮০৬ জনের নাম। এদের অনেকেই নানা প্রশ্ন তুলে মামলা করার হুঁশিয়ারি দিচ্ছেন। তাদের প্রশ্ন, অযোগ্য হলে কেন পরীক্ষায় বসার জন্য ফর্ম ফিল আপ করতে দেওয়া হলো? কেন অ্যাডমিট কার্ড ইস্যু করা হলো?
আমাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করেছিল কোর্টের অর্ডারেই, এবং আমাদের অ্যাডমিটও ইস্যু হয়েছিল। আজকে কোন মন্ত্র বলে হঠাৎ আমাদেরকে টেন্টেড করে আমাদের মানে অ্যাডমিটটাকে ক্যান্সেল করালো এবং আজকে আবার তালিকায় উঠালো। আমরা আবার কোর্টের কাছে যাব বা কমিশনের সাথেও সাক্ষাতে কথা বলবো, আমরা কারণ দর্শাবো যে কী কারণে আমাদের তালিকায় নাম আসলো। যদি টেন্টেটিভ হই তাহলে আমাকে কেন ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হলো, আমার অ্যাডমিট কার্ড কেন এলো? আমি হাইকোর্টে আবার নতুনভাবে কেস ফাইল করছি, দেখা যাক বিচারে, আশা করি সঠিক তথ্যটাই উঠে আসবে। শিক্ষক নিয়োগের জন্য নতুন করে পরীক্ষা নিচ্ছে এসএসসি। দুদিন পরীক্ষা হবে, 7 এবং 14 সেপ্টেম্বর। এসএসসির দেওয়া তথ্য অনুযায়ী অযোগ্যদের অনেকেই এই পরীক্ষার জন্য আবেদন করেছেন। একই সঙ্গে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদের জন্যও আবেদন করা হয়েছে। নবম, দশমের ক্ষেত্রে এমন আবেদনের সংখ্যা 1140, একাদশ, দ্বাদশের ক্ষেত্রে 1020। এসএসসির দাবি এইসব আবেদন বাতিল করা হয়েছে, অর্থাৎ অযোগ্যদের তালিকায় নাম থাকা কেউই পরীক্ষায় বসতে পারবে না। এর বিরোধিতাতেও সরব অযোগ্যরা। এসএসসি এটা কি করে নামটা আমাদের ওইমান ইস্যুর নামটা ওখানে ঢোকালো, প্রশ্নচিহ্ন আমার এখানেই। তার কারণ হচ্ছে আমাদের নামটা ওখানে থাকারই কথা নয়, কারণ কোর্ট আমাদেরকে চিহ্নিতকরণ করেনি টেন্টেড হিসাবে, তাহলে আমাদেরকে ঢুকিয়ে দিল কেন? নিউজ 18 বাংলা। সুপ্রিম কোর্টের নির্দেশ, 2016 যারা চাকরি পেয়েছিলেন সেই চাকরি পাওয়া অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। আর এই নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া গরম। দেখুন, তাদের অযোগ্য বলে চিহ্নিত করছে কারণ এখন তারা তৃণমূলে একটু ব্রাত্য হয়ে গেছে। যে ব্যাপকভাবে খোলা বাজার বানিয়ে চাকরি বিক্রি করা হয়েছিল, তাতে যে সংখ্যাটা সরকার দিচ্ছে ওই সংখ্যাটা কখনোই সঠিক সংখ্যা নয়। যদি এটা কালেকটিভ ডিসিশন না হতো তাহলে এত বড় প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে একা পার্থ চট্টোপাধ্যায় টেনে নিয়ে যেতে পারতেন না। পার্থ চট্টোপাধ্যায় তো স্ট্রাইকারের ভূমিকায় ছিলেন, কিন্তু ডিফেন্ডার কোথায়, গোলকিপার কোথায়, হাফব্যাকরা কোথায়, ক্যাপ্টেন কোথায়? কোথাও না কোথাও কিছু অনিয়ম হয়েছে, সেই কারণেই কয়েকজন জেলে আছেন, কিন্তু তার সঙ্গে রাজনীতি বা দলের কোনো সম্পর্ক নেই। আজ যারা বড় বড় কথা বলছে বিজেপি, তাদের ব্যাপম কেলেঙ্কারি, এতজনের মৃত্যু তদন্ত চলাকালীন রহস্য মৃত্যু। আর সিপিএম এর জমানায় কম্পিউটারটি ছিল না, ডিজিটাল ছিল না বলে হোল টাইমার কমরেডের বাড়ি মানেই সরকারি চাকরি, শিক্ষক শিক্ষিকার চাকরি, এগুলো কেউ ভুলে যায়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই মতো শনিবার অযোগ্যদের তালিকা প্রকাশ করে এসএসসি। তালিকায় রয়েছে 1806 জনের নাম। এই তালিকা প্রকাশ হতেই রাজ্য রাজনীতিতে তরজা তুঙ্গে। আমাদের লজ্জা আর কি, যে দাগিদের দৌরাত্মের কারণে আজকে যারা যোগ্য চাকরি করা সব সুযোগ পেয়েছিল, তাদের আজকে চাকরি থেকে বঞ্চিত হয়ে এক অনিশ্চিত জীবনযাত্রা নির্বাহ করতে হচ্ছে। এটা টিপ অফ দ্য আইসবার্গ। আর এরকম প্রচুর দাগি ভর্তি হয়ে আছে তৃণমূল দলে। সুপ্রিম কোর্টের চাপ খেয়ে এরা বাপ করছে, তাহলে এটাও তো বার করতো না। এই বোধোদয় যদি আগেই হতো তাহলে তো যারা যোগ্য তাদের তো কোনো পরীক্ষা দিতে হতো না। নাকি এর মধ্যে কোনো দুরভিসন্ধি আছে? নেতাদেরকে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে, যাদেরকে টেন্টেড বলা হচ্ছে, তাদেরকে আমি অনুরোধ করব, আপনাদের নাম যদি লিস্টে আসে তাহলে আপনারাও এটি লিস্ট জারি করুন যে কোন তৃণমূল নেতাকে আপনাদের কত টাকা দিতে হয়েছিল। জেলায় জেলায় পাবলিশ করুন, না করতে পারলে আমাদেরকে দিন। পোস্টার করে করে বড় বড় কাট আউট সহ সেই তৃণমূল নেতাদের কর্মকাণ্ড বাংলার জনগণের সামনে তুলে ধরবো। সুকান্ত মজুমদার লিস্ট দেখে দেখে বলে দিই যে বিজেপির কতগুলো লোকের মধ্যে ছিল, শুভেন্দু অধিকারীর কতগুলো লোক ওই লিস্টের মধ্যে রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়, সেটা সুকান্ত মজুমদারকে দেখতে বলুন। শুধু তৃণমূল নেতা কেন, বিজেপি নেতা নেতৃত্বের নাম এসেছিল, সব শুভেন্দু অধিকারী অভ্যাস করিয়েছে। রাজনৈতিক কথা বলে বাজার ফাটিয়ে লাভ নেই ভাই। হিম্মত থাকে, শিরদাঁড়ার সোজা থাকলে যান সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে বলুন এই লিস্ট বোগাস, বা এই লিস্টে অযোগ্য বলে যারা বলেছে তারা অযোগ্য না। অযোগ্যদের তালিকা প্রকাশ হওয়ার পর তরজা চরমে। সেই তালিকায় বিজেপি তৃণমূল দুই দলেরই নেতা বিধায়কদের আত্মীয়দের নাম, যেমন উত্তর 24 পরগনার পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তার ছেলের বউ শম্পা ঘোষের নাম এসএসসির অযোগ্য তালিকায়। উত্তর দিনাজপুরের চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুল রহমান, তার মেয়ে রোশনারা বেগমের নামও এসএসসির অযোগ্যদের তালিকায়।
দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ড। এখানকার তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ। এই দেখুন এসএসসি লিস্টে কুহেলির নাম। অযোগ্য তালিকায় অঞ্চল সভাপতিরও নাম। পশ্চিম মেদিনীপুরের পিংলার তৃণমূল অঞ্চল সভাপতি অজয় মাঝি, অযোগ্যদের তালিকায় তার নামও রয়েছে। অঙ্কিতা অধিকারীর নাম রয়েছে অযোগ্যদের তালিকায়। অঙ্কিতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে। কলকাতা হাইকোর্টের নির্দেশে আগেই অঙ্কিতার চাকরি গিয়েছে। উত্তর 24 পরগনার বারাসাত 1 নম্বর পঞ্চায়েত সমিতি। এখানকার প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ তৃণমূলের ইচ্ছা হক সর্দার, তার ছেলে মোহাম্মদ নাজিবুল্লাহর নাম রয়েছে এসএসসি প্রকাশ করার তালিকায়। উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মন একসময় ছিলেন তৃণমূলে, এখন বিজেপিতে। তার নামও অযোগ্যর তালিকায়। আরেক বিজেপি নেতা অসীম কুমার মৃধা, তিনি উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহ সভাপতি। তার ভাই অনুপ কুমার মৃধার নাম অযোগ্যদের তালিকায়। বীরভূমের বিজেপি নেতা সুরজিৎ সরকার, তার বউ লক্ষ্মী বিশ্বাসের নামও রয়েছে এসএসসি লিস্টে। নিউজ 18 বাংলা। অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি, আর অযোগ্যদের তালিকা প্রকাশের পরই এবার যোগ্যদের তৎপরতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। শুধু তাই নয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও তারা চিঠি দিয়েছেন। কিন্তু দুটো যে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিতে তারা কি উল্লেখ করেছেন, সরাসরি চলে যাব অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, যোগ্যদের যে তৎপরতা বেড়েছে, একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও চিঠি দিয়েছেন। কি উল্লেখ করেছেন তারা চিঠিতে? দেখো, 31শে ডিসেম্বর পর্যন্ত যারা সুপ্রিম কোর্টের আদেশে চাকরি হারিয়েছিলেন আগেই, 3রা এপ্রিল 2025, তাদেরই 15,403 জন শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন নবম, দশম, একাদশ, দ্বাদশের। তারা চাকরি কন্টিনিউ করছেন, যে যে স্কুলে শিক্ষকতা করছেন সেখানেই কন্টিনিউ করছেন। এবং সেটা হয়েছে একেবারেই সুপ্রিম কোর্টের একটা আলাদা আদেশের জন্য, যেখানে মধ্যশিক্ষা পর্ষদ তারা আবেদন করেছিল যে রাতারাতি যদি 26,000 চাকরি বাতিল হয়ে যায় তাহলে রাজ্যের শিক্ষাঙ্গনগুলো কার্যত সংকটে পড়বে, শিক্ষক সংকটে পড়বে। সেই রকম একটা জায়গায় যে ব্যবস্থাপনা, অর্থাৎ নতুন করে পরীক্ষা নিয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই শিক্ষক শিক্ষিকা যাদের এখনও নির্দিষ্ট হিসেবে অযোগ্য বা দাগি হিসেবে চিহ্নিত করা যায়নি, এই অংশটাকে কন্টিনিউ করার জন্য পারমিশন দিয়েছে সুপ্রিম কোর্টই, বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। এই অংশে যে মঞ্চ শিক্ষক শিক্ষিকা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ, গতকাল দুতরফে বা দুটো লিস্ট যে প্রকাশিত হয়েছে 1806 জনের। এরপর তারা আজ বিকেলে 6:45 দিকে ইমেল করে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতা এবং একই সঙ্গে বাম কংগ্রেস জোটের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী, প্রত্যেককেই তারা ইমেল করে কিছু আবেদন রেখেছেন। এবং সেই আবেদনে নির্দিষ্ট করে বলা হয়েছে যে রাজ্য সরকার, এক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে বলা হয়েছে রাজ্য সরকার তাদের চাকরিতে পুনর্বহালের জন্য বিধানসভায় বিষয়টি নিয়ে এসে দৃষ্টি আকর্ষণ করে হস্তক্ষেপ করে তাদের একটা ব্যবস্থা করা হোক। এবং এক্ষেত্রে প্রয়োজনীয় অর্ডিন্যান্স জারি করে তাদের চাকরিতে পুনর্বহাল বা প্রমালগেশন, অর্থাৎ তাদেরকে অ্যাডাপ্ট করে নেওয়া, পরীক্ষায় না বসি যেহেতু তাদের চাকরিটা চিহ্নিত দাগি নয়, তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য তাদের এই আবেদন। কিন্তু এই আবেদনের প্রেক্ষিতে কোনো রেসপন্স এখনো পর্যন্ত তারা পেয়েছে বলে এমনটা জানা যায়নি। হয়তো কালকের মধ্যে এই বিষয়ে কোনো ডেভেলপমেন্ট এলেও আসতে পারে। বেশ।